আচ্ছা সবাই বুঝতে পারতেছেন তো? মানে এখন পর্যন্ত যতটুকু দেখছি বুঝতে পারেন না? ভিডিওতে সাউন্ড আসে নাই গত ক্লাসে? কারো ক্লাসে আসে নাই? কারোটাতে আসে নাই? তাহলে আপনি মনে হয় সাউন্ড অফ করে রাখছিলেন। অনেক সময় মিডিয়া প্লেয়ারের কারণে হতে পারে প্রবলেম। হ্যাঁ, সেক্ষেত্রে মিডিয়া প্লেয়ার একটু চেঞ্জ করে দেখেন। আচ্ছা শুরু করে ভাই। আচ্ছা সবাই আইডি কার্ড পাইছেন না আপনারা? আইডি কার্ডটা প্লিজ সবাই একটু দিয়ে দেন। এবং আইডি কার্ডটা অবশ্যই সবাই একটু নিয়ে আসবেন, বিশেষ করে ক্লাসে ঢোকার পর আইডি কার্ডটা দিয়ে নেন একটু। আমার ক্লাস থেকে বের হয়ে আপনার আইডি কার্ডটা খুলে রাখেন, সমস্যা নেই, কিন্তু ক্লাসে ঢোকার পর প্লিজ সবাই আইডি কার্ডটা দিয়ে দিবে। আজকে যারা আনেন নাই ভালো কথা, কিন্তু নেক্সট টাইম থেকে অবশ্যই ঠিক আছে আপনার ইয়েতে রাখবেন। হ্যাঁ, আইডি কার্ডটা এখানে গলায় দিয়ে রাখবেন, ঠিক আছে? ক্লাস নম্বর কত? 5। ওকে। যেমন একটা প্রবলেম পাওয়া গেল এখানে টেবিল নিয়ে। ওকে, যদি আমরা এখানে টেবিল নিই টিআর টিডি, ওই এখানে নিলাম ধরেন যে 960 পিক্সেল, পিক্সেল লাগবে না, 100। ওকে, উইথ 960, সেন্টার আসছে। এরকম ধরেন যে এখানে আমরা কয়েকটা রো নিয়ে নিতে পারি। ধরেন যে এটার একটা বেজি কালার চেঞ্জ করে দিই, এরকম দিলাম। এটার হাইট দিলাম ধরেন যে এখানে 250, এটার হাইট দিলাম ধরেন যে এখানে 150, এরকম থাকতে পারে না? তো ধরেন যে এবার সেকেন্ড যে এখানে টিডিটা থাকতেছে, এটার মধ্যে আপনার কি করুন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসছে তাই না? এখানে শো হইতেছে ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে এখানে কি সেট করতে যাচ্ছি, একটা ইমেজ। তাহলে কোন ইমেজ আমরা নিতে পারি? আমাদের এটার হাইট কত এখানে 960 বাই টিডির হাইট কত আছে 250 না দিয়ে এখানে, আচ্ছা 250 রাখি। তাহলে আমরা এখানে অবশ্যই চেষ্টা করবো ওই সাইজের কোন একটা ইমেজ নিয়ে আসার, তাহলে জিনিসটা দেখতে কি সুন্দর হবে। ওকে, তাহলে আমরা যদি গুগল থেকে যাই এখানে, এখান থেকে টুলস সাইজ এক্স্যাক্টলি যদি আমরা সেটা পেয়ে যাই আরো ভালো। 960 হাইট কত আসতে পারে, যেহেতু আমাদের এখানে 250 ছিল, 250 দিয়ে দেখি কোনো ভালো ইমেজ পাই কিনা। তাহলে এখানে ধরেন যে এই ইমেজটাই আমরা নিয়ে নিই, ভিউ ইমেজ, সেভ ইমেজ। পিসি গুলো সবাই একটু অফ করে ফেলেন, আর যদি প্র্যাকটিস করতে চান তাহলে প্রয়োজনে আমি সময় দিব, কিন্তু এখন পিসি গুলো সবাই একবারে প্লেস অফ করেন। ঠিক আছে, ওকে। তাহলে এবার এখানে আমরা যেটা করব, যে এখানে এই টিডির ভিতরে যখন একটা পি ট্যাগ নিলাম, এখানে চলে আসতেছে না, টেক্সটটা কোথায় আসছে, মাঝখানে তাই না? তো এই টেক্সটটা এখন কি কোথায় আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালারের উপর, তাই না? তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় রিপ্লেস করতে চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে এখানে এই যে বিজি কালার, তাহলে কালার থাকলে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলে বিজি কালার থাকবে না, হয় কালার অথবা কি ইমেজ, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা থাকবে।
শুধুমাত্র কালার অথবা শুধুমাত্র ইমেজ। আপনি চাইলে কালার এবং ইমেজ একসাথে দিতে পারবেন না। তাহলে এটা বাদ দিয়ে এবার আমরা কি করবো, এখানে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে এবার কি আসবে, ইমেজটা আছে কোথায়, এই যে দেখেন এখানে ইন্ডেক্স থেকে কোথায় আছে, ইমেজেস নামক একটা ফোল্ডারের ভিতর, তার ভিতরে ব্যানার ডট জেপিজি। ওকে, ইমেজেস ফোল্ডার নিলাম, ইমেজেসের ভিতরে যাওয়ার জন্য স্ল্যাশ, এবার এখানে দিয়ে দিলাম ব্যানার ডট জেপিজি। সেই ইমেজটা এখানে চলে আসছে না। এবার ইমেজের উপর টেক্সট আসছে। এবার দেখা গেল যে এখান থেকে কি আমরা লোগোটা নিব, তাহলে ওকে এখানে ভিউ ইমেজ, এখান থেকে আমরা এটা সেভ করে নিতে পারি, সেভ ইমেজ, নাম দিলাম এটার লোগো ডট, কোথায় কেন এটা, ওকে লোগো নাম নিলাম। এবার এখানে তো এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে তাই না, এবার এটার উপরে আমি ইমেজ নেব। ওকে, তাহলে পি ট্যাগের নিচে চাইলে নিচে, উপরে চাইলে উপরে, তাহলে এখানে দিয়ে দিলাম আমি ইমেজ। ইমেজের মধ্যে এটা আছে কোথায়, ইমেজেস লোগো ডট, ব্যানারে আসলো, লোগো পাই না এখানে, হ্যাঁ লোগো ডট পিএনজি, চলে আসছে। নিতে পারবো না তাহলে, কঠিন কিছু মনে হইতেছে, একেবারে সহজ একটা বিষয়। এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নাকি নরমালি যে ইমেজটা নিতেছি এটা কোনটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা হলে ধরেন যে এখানে 960 বাই 250 এর বাইরে যে পার্টটা থাকবে সেটা কি এখানে কাটা পড়বে। হ্যাঁ, ঠিক এই টিডির যতটুকু এরিয়া ততটুকু ভিজিবল থাকবে, বাকিটুকু হিডেন। 100% এর মধ্যে পিক্সেল, এখানে এখন পর্যন্ত আমাদের কোনো স্ট্যান্ডার্ড থাকতেছে না, তারপরও ধরে রাখেন 960। কিন্তু ফাইনালি যখন আমরা কাজ করব তখন আমাদের এখানে দুইটা উইথ নিয়ে কাজ করতে পারি, একটা হচ্ছে 1140 অথবা 1170। এটার কোনো স্ট্যান্ডার্ড বা ফিক্সড এরকম কোনো আসলে লিখিত নাই যে আপনাকে 1170 নিয়েই কাজ করতে হবে, 1140 নিয়ে কাজ করতে হবে। এখানে ধরেন যে নির্দিষ্ট আমাদের জন্য কোনো কিছু না, আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার জন্য নির্দিষ্ট কোনো কিছুই থাকতেছে না। এটা আপনার কাছে বা ডিজাইন করার স্বার্থে আপনার যেভাবে ভালো করা দরকার ডিজাইনের জন্য আপনি সেভাবেই করতে পারেন। যদি আপনি 100% নিয়ে ওয়েবসাইট তৈরি করেন, ফুল 100% করতেই পারেন। আমি ফুল 100% করব, কিন্তু আমি ছবিটাকে ফুলভাবে ধরাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে হাইট কত আর হাইট কত এরকম উইথ 100% এক কথায়। এর বাইরে আর হাইট দিতে গেলে তো আবার কি, এটার উইথ হাইট একসাথে দিতে গেলেই ইমেজ চ্যাপটা হয়ে যাবে অথবা লম্বা হয়ে যাবে। হয় একটা দিয়ে, হয় হাইট 100% অথবা উইথ 100%। হাইট দিব না কখনোই, ইউজ করবেন উইথ 100%। তাহলে ওই 100% কভার করতে গিয়ে তার যতটুকু হাইট বাড়ার সে বাড়াই নিবে, বুঝতে পারছেন। উইথ 100% এক কথায়, সেটার 500 পিক্সেলে গেলেও 100% আর 5000 পিক্সেলে গেলেও 100%। আমি যাচ্ছি যে এই যে লেখাটা, ঠিক আছে, লেখাটাকে আমি ছোট করব, ছোট করব মধ্যে বক্স আকারে করব, এটা কি হবে, এই টেক্সটটাকে, হ্যাঁ এই টেক্সটটাকে মনে করেন অ্যালাইন সেন্টার নিলাম, নেওয়ার পর মাঝখানে একটা পয়টা বক্স আকারে দেব। তাহলে টিডি এখানে আবার নেস্টেড টেবিল করতে হবে, যেখানে বক্স তৈরি করতেছেন ওই জায়গায় টিআর টিডি দিয়ে একটা বক্স করতে হবে। দেখা দিলে হলো। এখন এটা দেখেন, এখানে আমি জাস্ট দেখাই দিচ্ছি। তাহলে আপনি বক্সটা কিভাবে চাচ্ছেন, বক্সটা যাচ্ছে যে বর্ডার আছে না, বর্ডার বক্স। এবার ধরেন যে এখানে তাহলে তো এটা কাট করে নিই, তাহলে এর ভিতরে আবার টেবিল নিতে পারি আমরা, টিআর টিডি। 960, ঠিক আছে। এবার ধরেন যে এখানে আমি 3টা টিডি নিয়ে নিলাম। এটার উইথ ভাগ হয়ে যাচ্ছে না 960, তাহলে এখানে কত হয়ে যাইতেছে 320। ব্যাকগ্রাউন্ড একটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। আসছে বক্স। এবার ধরেন যে আপনি মাঝখানেটাতে লিখবেন, তাই না। ওকে, তাহলে মাঝখানেটার এবার এটার এখানে কি চাচ্ছেন আগে বলেন।
এটা এখানে আমি লেখাগুলো যাচ্ছে না। হ্যাঁ, টেক্সট এবার এখানে ধরেন এই মাঝখানের যে টিডিটা আছে, এখানে ধরেন যে একটা এইচ করে দিলাম, এই যে আসছে, সেন্টারে নেবেন, তাহলে এখানে টিডিতে সেন্টার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটাও রাখতে চাই। এবার তাহলে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করছি না, ব্যাকগ্রাউন্ডটা তুলে দেন বিজি কালার। জাস্ট প্রথমে তো এটা আমরা কি দেখার জন্য শুধুমাত্র এটা নিছি, এই যে দেখেন আসছে। চারপাশে যদি বর্ডার রাখতে চান তাও রাখতে পারেন। তাহলে বর্ডার রাখার জন্য কি করেন, এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আসি, রাইটে থাকবে একটা, বটমে থাকবে একটা, লেফটে একটা থাকবে, তাই না? ওকে, তাহলে ঠিক আছে, খুবই ভালো। এখানে টিডি একটা আছে 320, তাই না? জাস্ট এখানে আমরা টিডি আরেকটা নিয়ে নিলাম। তাহলে এবার তো কিন্তু বেশি হয়ে গেছে, এখানে 320 থেকে এটা কত দিলাম, ধরেন যে এখানে 10 পিক্সেল, তাহলে এখান থেকে এটা হয়ে গেল কত, 310। এবার এটার ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, হোয়াইট। এটা হোয়াইট করলাম, আচ্ছা হলেই হলো একটা। আবার ধরেন যে এটাও এখানে নিয়ে আসলাম, তাহলে এটা এবার এখানে দিলাম 310, আর এটা শুধুমাত্র দিলাম এখানে 10। বিজি কালার এটার কি থাকবে, এই 10 পিক্সেলের একই কালার দিলাম, এই দুটো। এই যে 10 পিক্সেল একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এবার ধরেন যে এটার উপরে একটা বর্ডার তৈরি করুন সেম একইভাবে। তাহলে এবার এখানে রো তৈরি করা লাগবে। তাহলে এই কন্টেন্টের জন্য এখানে আবার টেবিল নেন, আবার টিআর নেন, আবার এখানে টিডি নেন। তাহলে এবার এখানে দেখেন কয়টা রো হবে, এখানে 10 পিক্সেল একটা বর্ডার, আর মাঝখানে একটা পুরো টেক্সট, আবার নিচে বটমে একটা বর্ডার, তাহলে 3টা রো তৈরি হইতেছে। ওকে, তাহলে এবার এখানে ধরেন যে উইথের একটা দিয়ে দিই, উইথ এখানে সেম থাকবে, তাই না? হাইট 100 এর মধ্যে এবার এখানে এটা ভাগ হয়ে যাবে, কত দিলাম এখানে 10। বিজি কালার এটা থাকলো। ওকে, এরকম টিআর কয়টা থাকতেছে এখানে, 2 3, তাহলে এটাও 10 হলে এটা মাঝখানেটা থাকতেছে 80, তিনটা মিলে কত হলো এখানে, তাহলে হাইট 100। এটা চেঞ্জ করে দিই, উইথ হাইট 100, এখান থেকে সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার 0। না, হাইট তো বেশি ছিল। হাইট কত ছিল এটার, আমরা কি ভুল করছি? হাইট ছিল 250, হাইট কত নিয়ে কাজ করতেছি দেখেন, এটা কেউ আমরা খেয়াল করিনি। কত আসবে, 250। কারণ একটাতে ভুল হলে সবগুলাতেই ভুল। দেখেন 250, তাহলে এখানে 10 আর 10 যদি 20 যায়, তাহলে এখানে থাকে 230, তাই না? এবার ঠিক আছে, এই যে দেখেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড মিলাই দিলাম, বর্ডার তৈরি হয়ে গেছে। এবার এখানে এই মাঝখানের যে টিডি ট্যাগ আছে, এটার মধ্যে এবার আপনি আসছে। এবার এখান থেকে প্রয়োজনে বিজি কালার আপনি এটা তুলে দেন, দেখি এটা আসে কিনা। আসছে। এবার বাকি যে এখানে ধরেন যে প্রথম যে টিডি আছে, এটারও বিজি কালার তুলে দেন, তাহলে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা তো আমরা দেখতেই পারবো। ঠিক আছে, যে এরকম আপনি রো এন্ড কলাম দিয়ে যেভাবে বক্স তৈরি করেন আপনি করতে পারেন। ঠিক আছে, আবার প্রয়োজনে এরকম করতে পারেন যে এখানকার অ্যালাইন সেন্টার হেড
কোশ্চেন ছিল। হ্যাঁ ধরেন আমি 600 ওয়েট নিলাম, 600 পিসের একটা ওয়েট নিলাম। হ্যাঁ ওয়েটের দুই পাশে মানে মানে ওই ইয়ার ব্যাকগ্রাউন্ডে আরেকটা ছবি দিতে যাচ্ছি। 600 পিক্সেল একটা উইথ নিলেন। হ্যাঁ সাইডের ডিজাইন থাকে। আবার বলুন প্লিজ। বিষয়টা হচ্ছে যে এটার ইয়া কত, ওয়েট কত? 960 960। এটা তো 600 করি না, আরো চেপে যাবে। 600 দুই সাইডে ডিজাইন থাকবে মানে ওইটার ব্যাকগ্রাউন্ডে। এই যে আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান। আচ্ছা ওকে ধরেন যে 960 এটাকে যদি ছোট করি এই সাইডে হ্যাঁ আচ্ছা এই সাইডে হ্যাঁ এরকম কিছু থাকে। এটা দেখেন এটা কোন পার্ট বলেন তো? এটা হচ্ছে বডি। এখানে আমরা যে ট্যাগটা নিছি এই যে ট্যাগটার নাম কি? বডি। তাহলে এখানে দুই পাশে বলতে কি যে এখানে যখন কন্টেন্ট নিচে নামবে তখন অটোমেটিক্যালি এটার দুই পাশে চলে যাবে। সেম ধরেন যে এখানে এরকম যদি হয় এই টেবিলটাই কি করলাম আমি এখানে কপি করলাম বারবার, তাহলে এটা নিচে ওরকম তৈরি হবে না। এই যে দেখেন এবার ধরুন যে এটা দুই পাশে কিছু রাখতে যাচ্ছেন তাই না, তাহলে দুই পাশে কিছু রাখতে পারবেন। এবার আপনার এই জাস্ট এই বডি আছে না, এটাও তো একটা ট্যাগ। বিজি কালার এখানে দিয়ে দিলাম একটা। হ্যাঁ যদি বিজি কালার দিতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারি। এবার সেখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেন, তাহলে এটা অটোমেটিক্যালি কি অন্য কিছু যদি দেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কি এখানে আমরা দিতেই পারি তাই না। হাইট অবশ্যই এখানে অনেক বেশি বড় ইমেজ লাগে এবং রেজুলেশন যাতে অনেক ভালো হয়। হাইট 1600 হাইট 1600 স্কোয়ার। এটা কি এরকমই রেজুলেশন কম নাকি লোডিং হতেছে না? মানে এখানে অবশ্যই যখন কারণ আপনার কন্টেন্ট অনেক বেশি হতে পারে তখন ইমেজটা কিন্তু এখানে আবার রিপিট করবে। তো এখানে যদি বেশি হাইটের ইমেজ না দেন তাহলে যদি 400 পিক্সেল 600 পিক্সেল হাইটের ইমেজ আনেন তখন যখন ওই কন্টেন্টের হাইট 600 পিক্সেল ওভার হয়ে যাবে তখন কিন্তু ইমেজটা আবার রিপিট করা শুরু করবে এবং এখানে ইমেজের রেজুলেশনটা অনেক ভালো লাগে, নাহলে ভালো লাগবে না। সেভ ইমেজ, এখানে নাম দিলাম এটার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে এবার এখানে ইমেজেস কি নামে ছিল? ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি তাই না? পিএনজি ছিল। আসছে না? এই যে এবার এখানে কারণ আমরা অনেক ছোট করছি তো এটা ঠিক থাকতেছে না? আর দুবার যদি কন্টেন্ট লিখতে চাই তখন কি করতে হবে? তাহলে তো একটা এই যে টেবিলের বাইরে লিখলেই চলে যাচ্ছে। টেবিলের বাইরে যদি ভাষা হ্যাঁ। আলাদা হবে। হ্যাঁ এটাও করতে পারেন যে এখানে প্রথমে কি করবেন 3টা কলাম নিয়ে নেবেন। এটা একটা কলাম, মেইন টেবিলটা একটা কলাম, এটা একটা কলাম। এটা রুইথ ধরেন যে এখানে আপনার কত 25%, এটা 25% আর এটা হবে 50%। তখন পার্সেন্টেজে যাইতে হবে। কারণ আমাদের কি এখানে উইন্ডো ছোট বড় হতে পারে, পার্সেন্টেজ ইউজ করতে হবে। ঠিক আছে? আরেকটা question ছিল। হ্যাঁ এটা হচ্ছে যে ওইদিন থিঙ্ক ফরেস্টে কয়েকটা টেমপ্লেট যে দেখালেন ওখানে হচ্ছে স্ক্রল করতে করতে মানে একটা কালো একটা স্ক্রিন আসে যেটার ভিতর দিয়ে একটা ছবি দেখা যায় যে এই অবস্থায় থাকে। ফিক্স থাকে। Fixed থাকে just- এটা তো এখন আমরা সিএসএস শুরুই করিনি, এরকম আরো কত কি আসবে। হ্যাঁ সবগুলাই দেখবো, ওগুলো ওর থেকেও আরো হয়তো ভালো কিছু দেখবো আমরা, সমস্যা নেই। ওকে HTML এর মধ্যে দেখেন আর কোনো প্রবলেম থাকলে প্লিজ। স্যার বডির মধ্যে যে এই যে ইমেজটা ইউজ করছেন হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা একদম ফিক্স করা। এটা ফিক্স না, স্ক্রল হবে, এটা ফিক্সডটা মানে বডিতে ফিক্সড। হ্যাঁ আর একটা হচ্ছে পজিশন ফিক্সড। পজিশন ফিক্সড মানে কি
মানে ও নড়াচড়া কিছু করতে পারে না, ডিজেবল করে রেখে দিছি ওই জায়গায়। ঠিক আছে, তো এখানে ধরেন যে কি বডিটা ফিক্সড, মানে বডিকে যে জায়গায় নিয়ে যাবেন সেও সেই জায়গায় চলে যাবে। আমি যদি দেখা যাচ্ছে যে এই যে ইমেজটাকে যদি আবার নিতে চাই, কোন ইমেজটাকে? এটা এটা উপরেটা, এটা? হ্যাঁ হ্যাঁ, নিচে যদি আবার নিতে চাই, হ্যাঁ, তাহলে কি- এই টেক্সটের নিচে। হ্যাঁ হ্যাঁ, এবারে এখানে ধরেন যে খুবই ভালো কোয়েশ্চেন, পি ট্যাগের নিচে এবার এখানে ধরেন যে কি এখানে কন্টেন্ট আমি কমাই দিই, কারণ জায়গা তো রাখতে হবে, ইমেজ যে আপনি নেবেন সে পরিমাণ তাকে আমাদের জায়গা দিতে হবে না, ওকে জায়গা আরো কমাই দিতে হবে। ধরেন যে এরকম দিলাম, কন্টেন্ট থাকলে এবার কোন জায়গায় কমাইতেছি আমরা? সেকেন্ডটাতে কমতেছে না, এই টেবিলে কমাবো, তাই না? এরকম দিলাম, ধরেন কমছে না। এবার ধরেন যে এখানে কি করবেন, ইমেজ সেট করবেন, তাহলে পি ট্যাগের নিচে আবার এখানে ট্যাগ কি ছিল আমাদের? ইমেজ, সোর্স, ইমেজেস। কোনটা দিব আমরা? ওই যে ব্যানার ডট জেপিজি দিয়ে দিলাম। এবার এখানে তো আমাদের টিডির উইথ ছোট, কিন্তু ইমেজ অনেক বড়, দেখেন। তাহলে এবার কি করতে হবে, টিডির উইথ হাইট কত ছিল? 310/230, তার মধ্যে আবার কন্টেন্ট আছে, তার মানে এখানে উইথ আমরা এরকম দিতে পারি, আপাতত 200 দিয়ে দেখি তো কতটুক সে আসে। এই যে দেখেন, তাহলে এর থেকেও আপনি ছোট করতে পারেন, একটু বড় করতে পারেন, এরকম দেখেন বাড়ায় দিয়ে যতটুকু বাড়াই দিতে পারেন। 250 দিয়ে দিলাম। তার একটা ওই যে প্রজেক্ট করার সময় একটা ছবি আমি সাইজের পাইতেছিলাম না, তো পরে ওটা আমি এডিট কইরা কইরা এক পিক্সেল করে কমাইতে সাইজ করে এনে তারপরে বসাইছি। আচ্ছা, ইমেজ কি বাটন হিসেবে ইউজ করা যায়? ইমেজ, হ্যাঁ, সেটা তার জন্য এখানে আমাদের কি ছিল, ফর্মের মধ্যে কি আসবে এখানে? বাটন। বাটনের টাইপটা কি করে দিব, যেহেতু এটা দিয়ে সাবমিট করাবো, তাহলে তার টাইপ অবশ্যই এখানে সাবমিট। সরি, ঠিক আছে। এবার এখানে আপনি ইমেজ দিয়ে দেন, ইমেজেস ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি, যে ইমেজটা আছে ওইটাই দিলাম। তো এই যে নিচে চলে আসছে, দেখেন এখানে ক্লিক করলে এটাতে এই যে ইউআরএলটাতে খেয়াল করেন, এই জায়গায় একটা বাড়ি খাবে, তাই না? আরো ক্লিয়ার বুঝতে পারবো যদি এখানে একটা থাকে টেক্সট এরিয়া। ঠিক আছে, এখানে তো লিখতেছি কেন আমরা, কই এটা? এই যে এখানে লিখতে পারতেছি না। এবার হ্যাঁ, এখানে ধরেন যে এরকম কোনো কিছু লিখলাম, এবার এটা সাবমিট করবো। তাহলে এখানে কি করবো, এই যে ইমেজটাতে ক্লিক করেন, সাবমিট হয়ে গেছে। এবার এটাকে কন্ট্রোল করতে চাইলে এই ইমেজ তো অনেক বড়, তাই না? তাহলে এখানে একটা উইথ দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম 70, তাই না? এটা এবার ছোট হয়ে আসবে। এই যে তো বাটন কালার করে কি হবে? ওটা সিএসএস ছাড়া কালার কিভাবে? আপনি স্টাইলিং করতেই মানে কি, এর মধ্যে যদি বিউটিফাই করতে চান তাকে এক কথায়, তাহলে সিএসএস লাগবেই। ওকে, আর কিছু নাই? তার মানে কি এবার আমরা স্কিপ করতে পারি, তাই না? ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, স্যার আমি প্রজেক্ট করতে যে টেবিলে একটু প্রবলেম দেখাচ্ছে, মানে রেট দিয়ে দেখাচ্ছে। তাহলে যদি এরকম এখন প্রবলেম কারো থাকে, তাহলে সেটা আর ক্লাসে আমি দেখাতে পারবো না, সেটা অবশ্যই ক্লাসের বাইরে আসেন, যতক্ষণ সাপোর্ট লাগে, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না অথবা আপনার প্রবলেম সলভ হবে না, আমরা দেখাই দিব। কারণ কি, এখন ধরেন যে এগুলো যদি আমরা ক্লাসের মধ্যে এখন আগের প্রবলেম নিয়ে আসি, তখন ওইগুলো দেখতে দেখতে কিন্তু আমার টাইম শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে ধরেন যে মন খারাপ করার কিছুই নেই। যদি প্রবলেম থাকতেই পারে, কাজ করতে গিয়ে প্রবলেম হতে পারে, তাহলে সেগুলো প্লিজ আপনারা ধরেন যে বাসায় বসে অনলাইনে সাপোর্ট নিয়ে যদি প্রবলেম সলভ হয় তাহলে সেটা করেন, যদি সেটা না হয় তাহলে এখানে ফিজিক্যাল এখানে চলে আসেন। ঠিক আছে, আর প্রজেক্টের বিষয়ে কখনো আমি ক্লাসে কোনো ধরনের সাপোর্ট দিব না। প্রজেক্ট এখানে বসে করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে ক্লাসের বাইরে আসতে হবে। ঠিক আছে, ক্লাসের মধ্যে কারো কোনো প্রজেক্টও দেখবো না এবং কোনো প্রজেক্টের উপর কোনো সাপোর্টও দিব না। হ্যাঁ, প্রজেক্টটা কিভাবে করুন এটার ওভারঅল একটা আমি হয়তো বা কনসেপ্টটা কিভাবে আনতে পারেন এটা দেখাই দিব, যেটা সবাই থাকবে, কিন্তু পার্সোনালি কাউকে কোনো ক্লাসে সাপোর্ট দিব না আমি। ওকে, তাহলে একটু খেয়াল করি, খুব বেশি আজকে দেখবো না, জাস্ট একটু সিএসএসটা কিভাবে কাজ করে
এটা আমরা দেখবো, এবং আপনাদের প্রজেক্টে কিন্তু সিএসএস ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ইনলাইন সিএসএস ইউজ করা যাবে না? না, ইনলাইন সিএসএস আপনি টেক্সটের ক্ষেত্রে করতে পারেন। ফন্টের জন্য টেক্সটের ক্ষেত্রে জাস্ট ফন্ট, এক কথায় যে ফন্ট ফ্যামিলি এবং ধরেন যে ফন্টের কালার, এতটুকু। কিন্তু সিএসএস দিয়ে আপনি প্যাডিং দিবেন, মার্জিন দিবেন, এরপর ধরেন যে ইমেজ মার্জিন লেফট, মার্জিন রাইট, এরকম ধরেন যে এটার অ্যালাইনমেন্ট সাজাবেন, একেবারে ওটা জিরো হয়ে থাকবে, আমি বলে দিতেছি। একমাত্র ফন্টের কালার, হ্যাঁ সেটা ফন্টের মধ্যে দেয়, সেটা দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু যদি এরকম করেন যে হ্যাঁ আবার টেক্সটটাকে লেফট থেকে একটু গ্যাপ দরকার, সেখানে প্যাডিং লেফট অথবা মার্জিন লেফট দিচ্ছেন, তাহলে কিন্তু ওইখানে একদম ক্রস, আমি বলে দিতেছি। কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি আর ওই অ্যাঙ্কর ট্যাগের যে বর্ডারটা আছে এতটুকু রিমুভ করতে পারেন, আদারওয়াইজ কোনো সিএসএস এলাও না। আর সব থেকে ভালো সিএসএস ইউজ করারই দরকার নেই। ওকে, তাহলে প্রথম ক্লাস থেকে আমরা যেটা দেখছিলাম H1 না, একটা হেডিং ট্যাগ কিভাবে নেয়, এরপরে শিখছিলাম আমরা ধরেন যে H3, তারপরে দেখছিলাম কি আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ, ফেসবুক, টুইটার, এরপরে দেখছিলাম আমরা ইমেজ, এরপরে দেখছিলাম আমরা পিটেক, এরকম কিছু অনেক কিছুই দেখছি, তাই না? এবং সর্বশেষ যেটা দেখছি আমরা টেবিল, কিভাবে অ্যালাইনমেন্ট করা হয়, এটা টেবিল দিয়ে আমরা করতে পারি রো অ্যান্ড কলামের মাধ্যমে। তাহলে এখানে দেখেন সবকিছু, যেমন H1 লিখলাম, H1 এর যদি আমরা আরো কন্টেন্ট এখানে কমায় দিয়ে দিই, এটা H1, এটা H3, তাই না? H1 এর রাইট পাশে কি আমার অনেক জায়গা আছে না? H3 কি এই জায়গায় গেছে? এটা না যাওয়ার কারণ হচ্ছে কি, এখানে H1, H2, H3 এরকম H6 পর্যন্ত, এরপর পি ট্যাগ, যতগুলো হেডিং ট্যাগ আছে সবগুলাই, এরপর পি ট্যাগ, এগুলো হচ্ছে কি ব্লক ট্যাগ, এগুলাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট, এগুলোকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। সেখানে যদি আপনি একটা স্পেস ইউজ করেন শুধুমাত্র, তাও কি সে লেফট টু রাইট পুরো জায়গা নিয়ে নেবে। আর এখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগে এখানে তিনটা ট্যাগ নিছি, দুইটা অ্যাঙ্কর ট্যাগ ফেসবুক এবং টুইটার এবং পাশে ইমেজ, তিনটা কি নিচে নিচে আসছে? তিনটা আসছে পাশাপাশি, এগুলাকে বলা হচ্ছে ইনলাইন ট্যাগ, এগুলোকে বলা হচ্ছে ইনলাইন ট্যাগ। তো ইনলাইন ট্যাগ, এখানে ইনলাইনের মধ্যে অ্যাঙ্করটা হচ্ছে ইনলাইন ট্যাগ এবং ইমেজটা হচ্ছে ইনলাইন ব্লক ট্যাগ। তো আপাতত মাথায় রাখি এই তিনটাই হচ্ছে কি ইনলাইন। ইনলাইন বলতে কি, তার লেফট টু রাইট, অর্থাৎ তার যতটুকু কন্টেন্ট, ধরেন যে এখানে ফেসবুক, এই লেখাটার জন্য যতটুকু জায়গা দরকার ঠিক সে ততটুকু নিবে, নেওয়ার পর বাকি জায়গাটুকু কি সে এখানে ছাড়ে দিবে। যেমন আমরা এখানে যেভাবে বসছি বা আপনারা যেভাবে বসছেন, মানে কি ইনলাইন হয়, মানে আপনার জন্য যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু নিয়ে বাকিটুকু ছাড়ে দিচ্ছেন। আর যদি ব্লক হয়ে যেতেন, তার মানে ওই জায়গায় বসতেন, তার মানে এবার সব সিট আপনি নিয়ে নিছেন, এই জায়গায় আর কাউকে বসতে দিচ্ছেন না, এটাই হচ্ছে ব্লক, ঠিক আছে? তো এখানে ধরেন যে ফেসবুক, টুইটার, এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। দেখেন জাস্ট ফেসবুক লেখাটার জন্য আমার যতটুকু জায়গা দরকার ততটুকু নিচে, আবার তার রাইট পাশে কি আমার জায়গা অ্যাভেলেবেল, সে টুইটারকে ওই জায়গায় দিয়ে দিচ্ছে, এরপরেও জায়গা আছে, ইমেজকেও সেই জায়গায় বসায় দিচ্ছে, ঠিক আছে? কিন্তু আবার যখন একটা পি ট্যাগ নিলাম, দেখেন পি ট্যাগটা শুরু হওয়ার কথা ছিল এই যে ইমেজের পাশ থেকে না, শুরু হয় নাই, কিন্তু পি ট্যাগ কি করতেছে, সে তো ব্লক এলিমেন্ট, সে লেফট টু রাইট, লেফট রাইট টপ বটম চারদিক থেকে সে তার জায়গা সেপারেট করে ফেলে। যেগুলো ব্লক এলিমেন্ট সে কি চারপাশ থেকে তার জায়গাটা টোটালি সেপারেট করে দিবে। যেমন এখানে যদি আমরা দেখি, এই ইমেজের উপর ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এখানে যদি দেখি ইমেজ, তার জায়গা কতটুকু দেখাচ্ছে দেখেন, ঠিক চারপাশে কি আমাদের এখানে চারটা বর্ডার আসতেছে না, দেখতে পাচ্ছেন তো? দেখেন শুধুমাত্র ইমেজের মধ্যেই কি এটাকে রাখছে, এর বাইরে কিছু জায়গাটা নিচ্ছে। যদি আমরা এটা H1 কে ধরি, এখান থেকে দেখেন H1 এর বর্ডারটা কোন জায়গায় বসাইছে দেখেন তো, লেফট রাইট টপ বটম চারপাশ থেকে কি এটা পুরো জায়গা সে নিয়ে নিচ্ছে। সেম একই ভাবে দেখেন এখানে H3 তে যখন কার্সর রাখতেছি, ঠিক আছে?
তো এটা হচ্ছে কি যে যদিও কন্টেন্টের মধ্যে কম, কিন্তু এটা পুরো জায়গাটা সে ব্লক করে রাখছে, অর্থাৎ তার দখলেই রাখছে এটা। তো এখানে যে কন্টেন্ট যে ট্যাগ গুলা দেখছি, এবার আমরা চাচ্ছি ধরেন যে কি নরমালি আমরা HTML যখন কোনো কিছু আনতেছি একবারে ডিফল্ট কি একটা কালারই পেতেছি, সবগুলো ব্ল্যাক। এবার চাচ্ছি এটাকে একটু স্টাইলিং করব বা ডেকোরেট করব, তাই না? যেটা অনেকদিন থেকেই চাইতেছি বাট পারতেছি না। এবার সেটাই শিখবো। সেটা এখানে মানে এটাকে স্টাইলিং করতে গেলে আমাদের কি দরকার? সিএসএস। সিএসএস কিভাবে কাজ করে দেখিনি, বাট অনেকবার শুনছি নামটা, তাই না? সিএসএস এটার ফুল মিনিং কি দাঁড়াইতেছে? ক্যাসকেডিং স্টাইল শীট। সিএসএস টা কেন ইউজ করব? সিএসএস এর এখানে ফুল মিনিং দাঁড়াইতেছে ক্যাসকেডিং স্টাইল শীট। ওকে, বুঝতে পারতেছি যে এটা দিয়ে স্টাইলিং কোনো কিছু হবে এরকম, বাট এটা কেন ইউজ করব, কতটুকু দরকার? না শিখলে কি এটা আমরা না শিখে একটা সাইট ডিজাইন করতে পারবো না? হ্যাঁ, কষ্ট হতেই পারে, তাই না? বুঝা হবে না। নরমালি দেখেন একটা, যেহেতু আমরা এখানে সবকিছু ডিফল্ট ভাবে পাইতেছি, এবার আমি যদি আমার নিজের মতো করে এটাকে ডিজাইন করতে চাই, কালারফুল করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে সিএসএস এর বিকল্প কোনো কিছুই থাকতেছে না। এবং একটা সাইটকে কি এখানে আরো গর্জিয়াস করে তোলার জন্য এটা সিএসএস এর বিকল্প এখানে আমরা কোনো কিছুই চিন্তা করতে পারবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে সিএসএস টা অবশ্যই একটা সাইটকে এটার লুক্রেটিভ করার জন্য, কালারফুল করার জন্য, বা আপনি আপনার মতো করে ডিজাইনটাকে এখানে সাজানোর জন্য সিএসএস আমার কি এটা মাস্ট বি প্রয়োজন, ঠিক আছে? যে সিএসএস টাকে ছাড়া তার মানে কি এখানে একটা ডিজাইন করা সম্ভব, বাট সিএসএস দিয়ে যতটা সুন্দর করা যাবে সিএসএস ছাড়া কি ততটা সুন্দর করা সম্ভব না। তো সেক্ষেত্রে একটা সাইট সুন্দর করার জন্য এখানে সিএসএস টা আমার অবশ্যই দরকার। তো সিএসএস যখন করবো, যেমন এইচটিএমএল যখন করতেছি, এইচটিএমএল এর নিয়মটা কি বলেন তো? সিনট্যাক্স লাগবে, বাট এইচটিএমএল এর নিয়ম হচ্ছে কোনো কিছু লিখতে গেলে আপনাকে বা আউটপুট আনতে গেলে এটা ট্যাগের মাধ্যমে আনতে হয়। ট্যাগের বাইরে কোনো কিছু লিখতেছি, বড় করে কিছু লিখবো হেডিং ট্যাগ, মানে ডিটেইলস আকারে কোনো কিছু লিখতে যাচ্ছি পি ট্যাগ, অ্যালাইনমেন্টের দরকার বা রো কলাম দরকার টেবিল ট্যাগ, তাই না? ইমেজ একটা শো করাবো পিকচার, তার জন্য ইমেজ ট্যাগ। অর্থাৎ এখানে সবকিছুই কি ট্যাগের খেলা, এক কথায় যা কিছুই করেন এখানে ট্যাগের মাধ্যমে। তাহলে এবার অর্থাৎ এইচটিএমএল এর এটাই আমরা নিয়ম বলতে পারি যে এইচটিএমএল এ কোনো কিছু আনতে গেলে সেটা ট্যাগের মাধ্যমে আনতে হয়। তাহলে সিএসএস এর এখানে নিয়মটা কি থাকতেছে? সিএসএস এর কি এখানে একটা অবশ্যই নিয়ম থাকতেছে, এবং একই সাথে সিএসএস এর একটা সিনট্যাক্স থাকতেছে। এবার সবাই একটু নোট করেন সিনট্যাক্স অফ সিএসএস। সিএসএস এর সিনট্যাক্সটা কি? বুঝবেন? সিনট্যাক্স অফ সিএসএস। তাহলে সিএসএস এর সিনট্যাক্সটা কি? প্রথমে যেটা থাকতেছে প্রপার্টি, এরপরে থাকবে এখানে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে থাকবে, সরি ভুল করছি আমি, এখানে থাকবে সিলেক্টর। আমরা তো বুঝতে পারি না, এটা লিখে আচ্ছা সমস্যা নেই, প্লিজ ওইটা একটু রাইট করে আবার লিখেন। সিলেক্টর প্রথমে থাকতেছে সিলেক্টর, সিলেক্টরের পরে নিব আমরা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে লিখবো এখানে প্রপার্টি, প্রপার্টি দিয়ে কোলন, কোলন দিয়ে ভ্যালু, এরপর সেমিকোলন। এতটুকুই হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। সিলেক্টর, সেকেন্ড ব্র্যাকেট, প্রপার্টি, কোলন, ভ্যালু, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবং এখানে আমার একাধিক প্রপার্টি এন্ড ভ্যালু আসতে পারে, এরকম অনেকগুলা একই সিলেক্টরে কি আমার একাধিক প্রপার্টি এন্ড ভ্যালু আসতে পারে, আনলিমিটেড, কোনো লিমিটেশন নেই যে আমি 100 পরে বা 200 পরে আর কোনো প্রপার্টি নিতে পারবো না, আমার যতগুলা প্রয়োজন, ঠিক আছে? তাহলে এখানে এটা বুঝতে পারছি, ওকে রাখলাম এখানে। সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, তার মানে সিএসএস করতে গেলে প্রথমেই তার সিনট্যাক্স যদি খেয়াল করি, এবার সে বলতেছে কি যে তুমি আগে সিলেক্টর নিয়ে আসো। তার মানে সিএসএস করতে গেলে আমাদের আগে চিনতে হবে সিলেক্টর কি। তারপর যদি সিলেক্টর চিনতে পারি তাহলে এবার সিলেক্টরকে ধরবো
ধরার পর সেখানে প্রপার্টি এন্ড ভ্যালু জানতে হবে, যে একটা সিলেক্টরকে যদি আমরা চিনতে পারি এবং ধরতে পারি, দেন সেখানে আমরা প্রপার্টি এন্ড ভ্যালু অ্যাসাইন করতে পারবো। অর্থাৎ এই সিলেক্টরের ঘরে যদি অন্য কিছু সেট করি তাহলে কিন্তু অবশ্যই কি সেটা কাজ করবে না। তাহলে এবার সিলেক্টরটা কি? কোনো ট্যাগ অথবা কোনো ক্লাস আইডি হ্যাঁ, অনেক কিছুই এখানে থাকতে পারে। তার মধ্যে এখানে সিএসএস এর সিলেক্টর পাইতেছি টোটাল 4টা। সিলেক্টর টোটাল কয়টা? 4টা। ওকে, তাহলে 1 নম্বরে থাকতেছে এখানে অল ট্যাগ বা অল সিলেক্টর, যেটাকে অল সিলেক্টর বলা হয়ে থাকে। অল সিলেক্টর কথাটা আগে দিই, বা এটাকে অল ট্যাগও বলা হয়ে থাকে, যেটা হচ্ছে এখানে স্টার মার্ক। এটার নাম কি? স্টার। এটাকে বলা হচ্ছে এখানে অল সিলেক্টর। ওকে, অল সিলেক্টর বা অল ট্যাগ যেটাকে বলা হচ্ছে। এখানে স্টার কেন মানে স্টার, তার মানে স্টারটাই হচ্ছে কি অল সিলেক্টর আমার, তার মানে এটাই একটা সিলেক্টর। তার মানে সিনট্যাক্সের জায়গায় কি বলতেছে? সিলেক্টর। তার মানে এই স্টারকে ধরে আমরা সিএসএস করতে পারি, কারণ সে তো সিলেক্টর ছাড়া অন্য কিছু নেবে না। আর 4টার মধ্যে কি একটা পাইলাম আমরা স্টার, তার মানে স্টারকে ধরে আমরা সিএসএস করতে পারি। এবারে 2 নম্বরে এখানে থাকতেছে ট্যাগ নেম। 2 নম্বরে কি থাকতেছে? ট্যাগ নেম। ট্যাগ নেম কি কি বলেন তো? এখানে কিন্তু বলা হয় নাই যে ট্যাগ, বলা হয়েছে ট্যাগের নেম। যেমন H1 যদি বলা হয়তো যে ট্যাগ, তাহলে কি যদি আমরা H1 কে ধরতাম তাহলে এখানে হয়তো বা H1 দিলাম, এরপর আবার এটা ক্লোজ করা লাগতো, তাই না? এবার এখান থেকে বলা হয়েছে শুধুমাত্র ট্যাগ নেম। ট্যাগ নেম কোনটা? H1। তার মানে H1 আমার একটা সিলেক্টর। তারপর পি ট্যাগ, তার মানে কি পি ট্যাগ আমার একটা সিলেক্টর। ইমেজ, তার মানে ইমেজ একটা সিলেক্টর। তার মানে এই যে যতগুলো আমরা ট্যাগ ইউজ করতেছি প্রত্যেকটা ট্যাগে কি এক একটা সিলেক্টর। এই কারণে বলা হচ্ছে এখানে ট্যাগ নেম, যে আমরা যতগুলো ট্যাগ ইউজ করব প্রত্যেকটা ট্যাগের নামকে ধরে আমরা সিএসএস করতে পারি। কনফিউশন কোনো? না স্যার। কঠিন মনে হইতেছে? না না। ওকে, বুঝতে না বললেও সমস্যা নেই, দেখেন কাজ হলেই হলো, ঠিক আছে না? ওকে, 3 নম্বরে এবার এখানে থাকতেছে ক্লাস। 4 নম্বরে থাকতেছে আইডি। এই 4টাই অল সিলেক্টর, ট্যাগ নেম, ক্লাস, আইডি। মনে থাকবে না? ওকে, এবার ক্লাস কোনটা, তাই না? ক্লাস কোনটা এবং আইডি কোনটা? এখানে ক্লাস এবং আইডির মধ্যে একটা পার্থক্য আছে। ক্লাস হচ্ছে কি আমি আমার ইচ্ছা মতো এটা ইউজ করতে পারি, ক্লাসটাকে আমি আমার ইচ্ছা মতো ইউজ করতে পারি, বাট আইডিটাকে কি বারবার ইউজ করতে পারবো না। একই আইডি বারবার ইউজ করা যাবে না। আইডিটা হচ্ছে ইউনিক, আইডি নেমটা হচ্ছে আমার এখানে ইউনিক, বাট ক্লাসটা হচ্ছে কি এটা আমার ইচ্ছা মতো আমি ইউজ করতে পারি। হ্যাঁ, আইডি যখন এখানে ইউজ করব তখন এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা যাবে না, কোনো নাম্বার দিয়ে আইডিটা শুরু করা যাবে না, এটার শুরুতে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, আইডির মধ্যে হাইফেন ইউজ করা যাবে না, বাট আন্ডারস্কোর এলাও। এই বিষয়গুলো আইডির মধ্যে আসে। বাট আপনি একটা শুধুমাত্র নাম্বার দিয়েও কি একটা ক্লাস নিতে পারেন, কিন্তু একটা নাম্বার দিয়ে আপনি একটা আইডি কল করতে পারবেন না। যেমন এখানে দেখেন আপনাদের যে আইডি কার্ড গুলো দেওয়া আছে সবার একটা কিন্তু আইডি নাম্বার আছে। দেখেন আইডি নাম্বার, দেখেন তো এটা কারোটার সাথে কারোটা মিলে নাকি? কখনোই মিলবে না। শুধু এখানে না, এর আগে যত স্টুডেন্ট আসছে এবং পরেও যত স্টুডেন্ট আসবে কোনোটার সাথে আপনার এই আইডিটা মিলবে না। এই আইডি নাম্বার দিয়ে সার্চ করবেন, আপনার সব ইনফরমেশন কি এটা পেয়ে যাবে। এই আইডি নাম্বার শুধুমাত্র আপনার জন্য নির্দিষ্ট বা বরাদ্দ। কিন্তু ক্লাস নাম্বার কত এখানে আমাদের? 1812। এটা সবার, আপনারও ক্লাস 1812, আপনারও হচ্ছে ক্লাস 1812। ঠিক আছে, যে আইডিটা হচ্ছে এটা ইউনিক, আর ক্লাসটা হচ্ছে কি এটা আমরা আমার ইচ্ছা মতো যত জায়গায় প্রয়োজন আমি তত জায়গায় এটাকে ইউজ করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে ফার্স্ট এবারে ওকে, এবার এখানে ট্যাগ নাম
ট্যাগ নাম চিনলাম, ট্যাগ নাম কোনটা কোনটা ছিল, যেমন এখানে হতে পারে H1, হতে পারে H2, হতে পারে ইমেজ, হতে পারে কি পি ট্যাগ ইত্যাদি, তাই না? ওয়েল হতে পারে, এলআই হতে পারে, টেবিল হতে পারে, টিআর হতে পারে, অর্থাৎ যতগুলা ট্যাগ আছে, তাই না? সিঙ্গেল ট্যাগ গুলো কি use করা? হ্যাঁ অবশ্যই, ইমেজ কি সিঙ্গেল ট্যাগ না? হতে পারে ইনপুট, এটাও তো কি একটা ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, ফর্ম এটাও ট্যাগ। যত ট্যাগ আছে এক কথায় সবগুলো, ঠিক আছে? তাহলে ক্লাস কোনটা? যেমন যদি এখানে ডাকা হয় যে ওয়েব 1805 এর সব স্টুডেন্টকে কি এখানে স্টুডেন্টদেরকে মানে এই রুম থেকে সেমিনার রুমে যাইতে হবে, তাই না? তার মানে এখানে স্টুডেন্ট, এবার কিন্তু এখানে সবাইকে চলে যাইতে হবে, যেহেতু বলা হচ্ছে স্টুডেন্ট মানে কি এখানে স্টুডেন্ট সবাই। আর যদি বলা হয় যে না এখান থেকে শুধুমাত্র হিমেলকে যাইতে হবে, তার মানে শুধুমাত্র আপনি একাই, যে এখানে দেন স্টুডেন্ট কিন্তু আমরা সবাই, কিন্তু এখানে প্রত্যেকেরই কি একটা আলাদা নাম থাকতেছে না? হ্যাঁ, যে তার মানে কি হিমেল, এখানে আমি সব স্টুডেন্টকে চাচ্ছি না, এই সব স্টুডেন্টের মধ্যে একজনকে চাচ্ছি, সেটাকে তার নাম দিলাম আমি হিমেল। তার মানে এবার সবগুলোর মধ্যে থেকে শুধুমাত্র হিমেলকে এখানে কল করা হলো। তো এরকম ধরা যায় এখানে আমি 10টা H1 ট্যাগ নিছি, 10টা হেডলাইন আছে, 10টা 10 কালার করব। তো H1 কে যদি আমি কালার করে দিই রেড, তাহলে তো আমার H1 যত জায়গায় আছে তত জায়গায় রেড হয়ে যাবে। বাট আমি চাচ্ছি সেকেন্ড যে হেডলাইনটা আছে সেটা হবে ইয়েলো। তাহলে সেকেন্ড H1 এর আমি সেখানে একটা নাম সেট করতে পারি ইন্ডিভিজুয়ালি, সেটার নাম দিলাম ধরে নেন 2। এই নামটা দিতে পারি দুইটা ওয়েতে, একটা হচ্ছে ক্লাসের মাধ্যমে, একটা আইডির মাধ্যমে। তাহলে ক্লাসের মাধ্যমেও দিতে পারি, তার নাম দিয়ে দিলাম ধরেন যে 2 বা সেকেন্ড হেডিং, অথবা আইডির মাধ্যমে দিয়ে দিলাম সেকেন্ড হেডিং। যদি ক্লাসের মাধ্যমে দিয়ে দিই তাহলে সেটা পূর্বে আসবে, যদি লাইক 2 নামে আমার কোনো ক্লাস হয় তাহলে 2 এর পূর্বে বসবে ডট, আর যদি 2টা আমার আইডি হয়ে থাকে তাহলে তার পূর্বে বসবে হ্যাশ। এটাই হচ্ছে পার্থক্য। যে তার মানে বলতে পারি ক্লাস চেনার উপায় হচ্ছে সিলেক্টরের পূর্বে ডট বসবে, আর যদি আইডি হয় তাহলে তার পূর্বে হ্যাশ থাকবে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে H1 কে ধরে আমরা সিএসএস করব, তাহলে সিলেক্টর কে এখানে আমাদের এই জায়গায় সিলেক্টর কে বলেন H1 কে ট্যাগ নেম না, এই এখানে এই জায়গায় বসবে কে, আচ্ছা নিচেরটাতে দেখাচ্ছে H1, এরপর এখানে প্রপার্টি এন্ড ভ্যালু সেট হবে। ওকে, ঠিক আছে, এটা থাকলো। এরপরে ধরুন যে এখানে H1, এবার আমার এখানে 10টা H1 আছে, এবার H1 কে ধরে যদি আমরা এখানে সিএসএস করি সবগুলাতেই যাইতেছে, আমি চাচ্ছি শুধুমাত্র সেকেন্ডটাতে যাবে, তাহলে সেকেন্ডের আমরা কি করতে পারি, একটা ক্লাস নেম দিতে পারি। যদি ক্লাস নেম হয় তাহলে তার পূর্বে কি বসবে .2, তার মানে কি এটা 2 নামে একটা ক্লাস। আর যদি এখানে হয়ে থাকে #2, তাহলে 2টা আমার একটা আইডি। যদি এই যে H1 দেখেন এখানে ধরেন আমাদের এতগুলো আছে, ঠিক আছে? এবার এই H1 এর সেকেন্ডটার এখানে একটা নাম নিতে পারি আমরা ক্লাস 2, অথবা এটার নাম দিতে পারি কি আইডি 2। যদি আইডি হয়ে থাকে তাহলে এখানে বসবে হ্যাশ, যদি ক্লাস হয়ে থাকে তাহলে এখানে ডট। এটাই পার্থক্য, বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে এতটুকু এখানে মাথায় থাকবে। এবার আমরা কিছু সিএসএস করি। তাহলে আমরা সিএসএস করার জন্য আমাদের কি দরকার, প্রথমে সিলেক্টর, এরপর প্রপার্টি ভ্যালু। তার মানে সিলেক্টর আমরা চিনছি, সিলেক্টর কয়টা, 4টা। এই 4টা সিলেক্টরকে ধরে আমরা আবার 3 ওয়েতে সিএসএস করতে পারি, 3টা ওয়েতে। 3টা ওয়ে কি কি থাকতেছে এখানে? 1 নম্বরে থাকতেছে এখানে ইনলাইন সিএসএস, 2 নম্বরে থাকতেছে ইন্টারনাল সিএসএস, 3 নম্বরে থাকতেছে এক্সটার্নাল সিএসএস। এই 4টা সিলেক্টরকে ধরে আমরা এই 3টা ওয়েতে সিএসএস করতে পারি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এবং সিএসএস কিন্তু একটা মজার বিষয়, ঠিক আছে? সিএসএস কি সবাই জানা আছে আপনাদের? না স্যার, অনেকেরই থাকার তো কথা, জাস্ট ওই অতটুকু জানা থাকলে আরো ভালো। আর যারা একেবারে নাম শুনে নাই, আজকে প্রথম শুনতেছেন, তাদেরও কোনো ভয় নাই, আমরা এটা সবাই পাবো।
ইনশাআল্লাহ। ইনলাইন, ইন্টারনাল এবং কি এক্সটার্নাল, তাই না? এবার যদি আমরা এখানে সিনট্যাক্সের সাথে মিল রাখতে চাই, ইন্টারনাল এবং এক্সটার্নালটা ফুল মিল আমরা এটা মিলাই দিবা। ইনলাইনটা একটু ব্যতিক্রম, এটা একটু মাথায় নেন যে কি ইনলাইনটা আমার একটু ব্যতিক্রম, বাকি সিনট্যাক্সের সাথে 100% মিল থাকবে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল। এবং ফাইনালি আমরা কাজ করব এক্সটার্নাল সিএসএস নিয়ে। কেন এটা নিয়ে কাজ করব, এটা অবশ্যই কি আমরা এটার লজিকও নিয়ে আসবো যে আসলে এটা যদি এক্সটার্নাল সিএসএস না করি তাহলে আমাদের সুবিধা কি বা বেনিফিটটা কি, আর যদি এটা নিয়ে সিএসএস এক্সটার্নাল নিয়ে না করি তাহলে এটার অসুবিধাটা কি, এগুলো আমরা কি দেখব। তো প্রথমে দেখব কোনটা আমরা, ইনলাইন সিএসএস। সিলেক্টর কয়টা টোটাল? চারটা। চারটা কি কি? অল ট্যাগ, ট্যাগ নেম, ক্লাস, আইডি। এই চারটাকে এবার তিনটা ওয়েতে সিএসএস করতে পারি। তিনটা হচ্ছে কি কি? ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এই এতটুকু মনে থাকলেই হবে। ওকে, তাহলে এবার আমরা প্রথমে দেখব ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে কি? একই লাইনে এইচটিএমএল, একই লাইনে সিএসএস। ইন্টারনাল হচ্ছে কি? একই পেজে এইচটিএমএল, একই পেজে সিএসএস। আর এক্সটার্নাল মানে কি? টোটালি এইচটিএমএল আলাদা, সিএসএস আলাদা, সেপারেট। তো ওকে, ইনলাইন সিএসএস তার মানে এই H1, এখানে ধরেন যে এখানে আমি কয়েকটা নিলাম, এখানে হেডিং। এবার ধরেন কতগুলো আসবে, সরি, ধরেন যে এখান থেকে আমি প্রথম H1টাকে আমি কালার করব, তাহলে এটা কোন সিএসএস এর মাধ্যমে করব আমরা? ইনলাইন সিএসএস। তাহলে ইনলাইন সিএসএস করার জন্য এখানে যেটা নিতে হবে, এখানে একটা অ্যাট্রিবিউট আনবো। নাম কি এটার? স্টাইল। এখানে লিখবো আমরা স্টাইল, স্পেস দিয়ে লিখবো স্টাইল। স্টাইল মানে কি? যে এবার এটার মধ্যে আমাদের যা কিছু আসবে সেটার মধ্যে কি সব সিএসএস হয়ে যাবে, স্টাইলিং যে বিষয়টা। তাহলে এবার কি করবো, এটার কালারটা চেঞ্জ করে ফেলবো। কালারের জন্য কি কি দেবো আমরা? কালার। তারপরে এখানে দেখেন এই যে কালার প্রপার্টির পরে কি থাকতেছে, এখানে কোলন, কোলন দিয়ে দিলাম। এবার ভ্যালু, ভ্যালু কি এখানে? রেড। তারপর সেমিকোলন। দেখেন এখানে এতটুকু মিলবে, প্রপার্টি, ভ্যালু, সেমিকোলন। প্রপার্টি, প্রপার্টির নাম কি এখানে? এই যে কালার। কালার পরে কি থাকতেছে এখানে? কোলন। কোলনের পরে ওকে এখানে আমরা কোলন দিয়ে দিলাম। এরপরে ভ্যালু, ভ্যালু কি? এবার কোন কালারটা চাচ্ছেন, ব্লু নাকি রেড নাকি ব্ল্যাক নাকি ইয়েলো, যেটা দিব সেটাই হচ্ছে কি আমার এখানে ভ্যালু। এবং ফাইনালি এখানে সেমিকোলন দিয়ে এখানে ক্লোজ করলাম। অর্থাৎ সেমিকোলন হচ্ছে এখানে দুইটা প্রপার্টির মধ্যে সেপারেটর। সেমিকোলনটা কি? আমরা দুইটা প্রপার্টির মধ্যে এখানে সেপারেটর। ওকে, তাহলে এটা যখন দিতেছি, এবার এখানে যদি রিলোড করে দেখি, দেখেন কালার কি চলে আসছে না, রেড। এবার এই ফন্টটাকে একটু বড় করব, তাহলে আমরা এটা কিভাবে বড় করতে পারি? ফন্ট সাইজ। আগে ছিল সাইজ অ্যাট্রিবিউট, এবার ফন্ট সাইজ হচ্ছে কি? প্রপার্টি। মাথায় রাখবেন সিএসএস এ যখন আসবো তখন শুধুমাত্র প্রপার্টি এন্ড ভ্যালু, এখানে সব শুধু কাজ করবে প্রপার্টি এন্ড ভ্যালু। তাহলে এবার এখানে আমরা দিব ফন্ট সাইজ। অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্টাইলের যে ইনভার্টেড কমাটা আছে এর বাইরে যাতে না যায়, ডাবল কোটেশনের বাইরে যাতে কোনোভাবেই না হয়। তাহলে ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ এবার আমি আমার ইচ্ছা মতো এখানে দিতে পারি। এখানে সব ধরনের ইউনিটে সাপোর্ট করে, চাইলে পিক্সেলে কাজ করতে পারেন, চাইলে ইঞ্চিতে কাজ করতে পারেন, চাইলে পার্সেন্টেজে, অথবা REM, EM সব ধরনের ইউনিটে এটা সাপোর্ট করে। বোঝা গেছে? তো আমরা যেটা করবো সেটা হচ্ছে পিক্সেলে কাজ করবো। কত দিব এটা? 50 পিক্সেল। এখানে পিক্সেল কথাটা উল্লেখ করতে হবে, সিএসএস এ পিক্সেলটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেখি এটা বড় হয় কিনা। বড় হয়ে গেছে না? অনেক ছোট করে ফেলবো, 5 পিক্সেল। এই দেখুন ছোট হয়ে গেছে না? মানে এভাবে 0 করে দিতে হবে। হ্যাঁ, কেন প্রয়োজন নাই? এই যে একটা বড় ভুল কথা বলছি। প্রয়োজন তো পড়বেই। প্রয়োজন যে হেডলাইন। আমি শুরুতে মনে হয় একটা কথা বলছিলাম যে একটা ট্যাগ দিয়ে ফুল একটা ওয়েবসাইট কমপ্লিট করে দেওয়া যায়, যেটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে। একটা ট্যাগ দিয়ে ফুল একটা ওয়েবসাইট আপনি কন্ট্রোল করে মানে এটা বানাতে পারবেন। কিন্তু সেটা আপনার স্ট্যান্ডার্ড কখনোই কি স্ট্যান্ডার্ডের ধারে কাছেও যাবে না, স্ট্যান্ডার্ড তো পরে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দিলাম ধরেন যে এটা 20 পিক্সেল।
আসছে? এবার আমি চাচ্ছি এটার চারপাশে কি করব, বা এটার ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো বা ব্লু কালার রাখবো। এখন কি আছে? হোয়াইট, তাই না? তাহলে এবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আগে কি ইউজ করতাম আমরা? বিজি কালার। এবার এখানে বিজি কালার নামে কোনো প্রপার্টি নেই, এখানে আসবে ব্যাকগ্রাউন্ড। একটা আছে শুধু ব্যাকগ্রাউন্ড আর একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, দুইটারই একই কাজ। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, আবার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। তাহলে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে প্রপার্টি দিলাম, প্রপার্টি দিয়ে কোলন, এরপর ভ্যালু কি বসবে? এটা ব্লু, এটাই আমার ভ্যালু। ওকে, সেমিকোলন দিয়ে দিলাম। আসছে? তাহলে কালারটা রেডটা এটা যাচ্ছে না, তাহলে কালার আমরা কি করে দিতে পারি? এটা হোয়াইট, এখানে হোয়াইট কালারটা ভালো হবে। ওকে, বুঝা যায়? এবার চারপাশে একটা বর্ডার দিব। স্যার এখানে ব্যাকগ্রাউন্ড কালারের হাইটটা যদি বাড়াতে চাই মানে এটা হ্যাঁ, এখানে হাইট বাড়াতে পারেন। হাইট 200 পিক্সেল। ঠিক আছে, ওই যে টেবিল করে অভ্যাস হয়ে গেছে। হাইট 200 পিক্সেল। হ্যাঁ হ্যাঁ, পিকচার এই জায়গাতে পিকচার আর ঢুকাতে পারবেন না, স্যার এটা কি মানে লেখাটা কি বা দেওয়া যাবে। দেওয়া যায় না? এই যে টেক্সট আছে না, টেক্সটের ভিতরে এখানে যদি আপনি ইমেজও দিয়ে দেন, দেখেন ইমেজ, ইমেজেস, লোগো ডট চলে আসছে, কিন্তু সেটা দেওয়াটা ঠিক না। হেডিং এর হেডলাইনের ভিতরে কি পিকচার হয় বা পিকচার দিয়ে হেডলাইন হয়? এটা কাজ করবে, কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে তাহলে এখানে দেওয়া যাবে। বাট ব্যাকগ্রাউন্ডে কি, ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সিএসএস এর মাধ্যমে কিভাবে নেবেন এটা একটু পরে দেখাই। হ্যাঁ, কারণ এটা যেহেতু আমার এখন দেখেন সিএসএসটা এখান থেকে ডিরেক্টলি ধরা যাবে, কিন্তু যখন এক্সটার্নালে যাব তখন আবার ফোল্ডার থেকে বের হওয়া লাগে, বের হয়ে আরেক ফোল্ডারে যাওয়া লাগে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু পরেই দেখাচ্ছি আমি। ঠিক আছে, লেখাটাকে মাঝে নাও সবখানেই যাবে। এবার এবার অ্যালাইন নাই, এখানে টেক্সটটাকে সেন্টার নিব, তাই না? তার জন্য এখানে থাকতেছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, যদি মিডল আনতে চাই ভিএলএন তো কি ছিল? অ্যাট্রিবিউট। এখানে কাজ করবো না, এটাকে ভিএলএন দ্বারা নিতে চাইলে এটাকে যদি মিডিলে নিতে চান এটাকে একটু ভিন্নভাবে নিতে হবে। ডিরেক্টলি নিতে পারি লাইন হাইট। এখন এই লাইন হাইটটা হয়তো ওইভাবে বুঝতে পারবেন না। লাইন হাইট এখানে লাইন হাইট আসছে? হ্যাঁ স্যার এখানে টেবিল করা লাগবে না, কতগুলো টেবিল করা লাগবে? হ্যাঁ, এবার ধরুন যে সেকেন্ড যে হেডলাইনটা আছে এটা কি করবো? আমি ইয়েলো কালার করব, তাই না? তাহলে আবার কি করবো? এখানে সেকেন্ডটাতে আসবো, এখানে এসে আবার নিলাম আমি এখানে স্টাইল। তাহলে কালার কি দিব? এখানে ইয়েলো। দেখেন এবার এটা কি হয়ে গেল? ইয়েলো হয়ে গেল। তো ইয়েলো এখানে কি ভালো লাগতেছে? এবার এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি, এই যে একেবারে ইয়েলো না দিয়ে আসছে এটা। এবারে চাচ্ছি এটা চারপাশে কি দিব? একটা বর্ডার দিব। তাহলে এখানে বর্ডারটা, এই যে বর্ডারটা দেওয়ার সিস্টেম হচ্ছে, লিখলাম বর্ডার। বর্ডার দেওয়ার পর বর্ডারটা কত পিক্সেল? অনেক বড় হতে পারে, অনেক চিকন হতে পারে, তাই না? ধরেন যে অনেক মোটাও করে দিতে পারি, আবার এটা কি আমরা এই যে চিকনও করে দিতে পারি। আবার ধরুন যে এটা কি এই যে অনেক বড় হতে পারে না আমার বর্ডারের উইথটা, তাহলে কত পিক্সেল? হ্যাঁ, আনতে পারবো। ওকে, দিয়ে দিলাম এটা 10 পিক্সেল। বর্ডারের হাইটটা হবে 10 পিক্সেল। এবার এই 10 পিক্সেল এটা কি সলিড কালার হবে নাকি অনেক সময় ডট ডট দেখি, ড্যাশ ড্যাশ দেখি, এটা উল্লেখ করে দিতে হয়। তাহলে এখানে স্পেস দিয়ে আমি দিয়ে দিলাম সলিড। ওকে, বর্ডার 10 পিক্সেল, হাইট বুঝলাম, সলিড টাইপ হবে, ঠিক আছে। কি কালার দিব? তাহলে সেটাই হচ্ছে কি, এখানে কালারটা দিয়ে দিব। কি কালার আসবে? রেড দিয়ে দিই।
এই দেখেন চারপাশে কি একটা বর্ডার চলে আসছে না? হ্যাঁ, এতটুকু মাস্ট বি ঠিক রাখতে হবে। বর্ডার পর কত পিক্সেল? 10 পিক্সেল বেশি মনে হইতেছে, তাহলে ধরেন যে 5 পিক্সেল দিলাম। এবার এটা কি সলিড না একেবারে? সলিডের মধ্যে এখানে আমরা দিতে পারি আরো ডটেড। হ্যাঁ, কোন কালারটা? এটা দেওয়া যাবে। হ্যাঁ, এটা দেওয়া যাবে। ডটেড, আবার এখানে কি থাকতেছে? ড্যাশেড আসছে। চাইলে এরকম আপনারা দিতে পারেন। কি স্টাইলিং কিছু আসতেছে নাকি? কঠিন মনে হইতেছে? এটা কি বুঝতে পারতেছেন কিনা বলেন? সবাই বুঝতেছেন? কঠিন মনে হলে আজকে রাখে যে। হ্যাঁ, ওকে। তাহলে এটা গেল কি এখানে ইনলাইন সিএসএস। এরপর ধরেন যে এখানে এই যে ইমেজকে ধরে আমরা সিএসএস করতে পারি। তাহলে এবার পিটেক বা বাকি এই জোনগুলোকে ধরে সিএসএস করতে পারবো না? তাহলে এবার এখানে ধরেন যে ইমেজ যে ট্যাগটা আছে এটাতে সিএসএস করব। ওকে, তাহলে এখানে শেষে গিয়ে আমি আবার কি নিলাম? এখানে স্টাইলের মধ্যে এবার আমরা কি করব? এখানে এটারও চারপাশে একটা বর্ডার দিব। তাহলে বর্ডার দিলাম, কত পিক্সেল হবে এটা? 5 পিক্সেল। কি কালার দিব? সলিড, অর্থাৎ টাইপটা হবে সলিড। কালার কি দিব আমরা? এখানে একটা অ্যাশ কালার দিলাম। আসছে না? স্যার আমি যদি চাই এখানে এক পাশে শুধু একটা বর্ডার হবে, মানে তিন পাশ ফাঁকা থাকবে। তাহলে 3 পাশ ফাঁকা থাকলে কোন পাশে চাচ্ছেন? লেফটে। তাহলে বর্ডার লেফট। এবার আপনি যদি চান যে এই বর্ডার থেকে ইমেজটা একটু গ্যাপে যাবে, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে প্যাডিং ধরেন যে লেফট সাইডে প্যাডিং যাচ্ছে। লেফট কত পিক্সেল? 10 পিক্সেল। পড়ে গেছে? মানে আগে এখানে একটা গ্যাপ দিতে গেলে কত ঝামেলা ছিল, তাই না? এবার কিন্তু কি আমাদের ঝামেলা কমে আসছে, তাই না? ওকে, তাহলে ইনলাইন সিএসএসটা কি সবাই বুঝতে পারছে? ইনলাইন সিএসএস একেবারে ইউজ হবে না আমাদের, বাট এটা জানা থাকতে হবে যে কিভাবে এটা কাজ করে। কিছু কিছু জায়গায় আবার ইনলাইন সিএসএসটা লাগে, বিশেষ করে দেখা গেল কোন একটা পার্ট ডাইনামিক করার ক্ষেত্রে ওই জায়গাতে ইনলাইন সিএসএসটা খুবই জরুরি। সব জায়গায় না, খুব সিম্পল। হ্যাঁ, টেবিল, হ্যাঁ দরকার তো হবে অবশ্যই। এটা আপাতত দরকার নেই, বাট ওই যে নিউজ লেটার বা ইমেল টেমপ্লেট যখন তৈরি করবেন অথবা ডেভেলপমেন্টের পার্টে যখন যাবেন তখন কিন্তু টেবিলটা অনেক বেশি দরকার আছে। এই যে ই-কমার্সের নিউজলেটার গুলো ভালো। এই যে দেখেন, এটা এই নিউজলেটার গুলো খুব সিম্পল হয় এরকম। তাহলে দেখা গেল যে আপনার মেইলে এরকম সেম একটা ডিজাইন চলে গেছে অনেক সময়। যখন এখানে ক্লিক করতেছেন ওই মেইলটাতে ওপেন করে হয়তো কোন একটা ইমেজে ক্লিক করলেন, দেখবেন ওই জায়গা থেকে রিডাইরেক্ট করে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কি যে এবার মেইলে কি আপনি ডিরেক্টলি একটা ইমেজ এরকম লিংক করে পাঠিয়ে দিতে পারবেন? সেখানে একটা ফাইল অ্যাটাচ করে দিতে পারেন, একটা ইমেজ আপনি কি অ্যাটাচ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি চান যে ইমেজে সে যখন মেইলটা ওপেন করবে ইমেজে ক্লিক করলে ডাউনলোড হবে, কিন্তু ইমেজে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এটা করতে পারবেন? এটা করতে গেলে কোডের মাধ্যমেই করা লাগবে। হ্যাঁ, এটা করা যায়, যেটা হচ্ছে কি এই যে টিআরটিডি টেবিল এইগুলা দিয়েই করতে পারেন। ইমেলের মধ্যে একটা অপশন আছে, ওই জায়গায় গিয়ে আপনি যে কোডটা করতেছেন না, ওই কোডটা ওইখানে গিয়ে কপি করে পেস্ট করে দিয়ে আপনি সেন্ড করে দিবেন তার ইমেলে। আপনি পাঠাইছিলেন কোড, এবার তার কাছে চলে যাবে সেম এরকম একটা ডিজাইন। এবার যেখানে কি আমাদের লিংক, এখানে ধরে যে প্রত্যেকটা ইমেজে এক একটা কি আমি লিংক রিডাইরেক্ট করে রাখছি, যখনই ক্লিক করবে সে কি তার মেইন ওয়েবসাইটে তাকে নিয়ে যাইতেছে। সিএসএস নরমালি ধরেন যে কি যদি এটাকে মানে ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে বা নিউজলেটারের ক্ষেত্রে সবগুলা মেইলের জন্য আপনি চান, কিছু কিছু মেইলে যেমন জিমেইলে আপনার সিএসএসটা নেয় এবং ডিপটাও কি আমি তো নিয়ে আসছি এটা
ডিবি ইউজ করে, কিন্তু আবার সবগুলা মেইলে যেমন ইয়াহু আছে আর আউটলুক আছে, এগুলাতে তখন কি ডিপ বা সিএসএস এগুলো কাজ করবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধরেন যে এই কারণে এটা একমাত্র টিআর টেরি বা টেবিলটা এটা সবগুলাতেই সাপোর্ট করে। এই কারণে এটা বানাইতে গেলে মানে এই কারণে ধরা হয় যে এটার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে টেবিল, যেহেতু এটা সব জায়গায় পায়। আবার ডিপ দিয়ে যদি করেন দেখা গেল যে কি জিমেলে ঠিক আছে, আউটলুকে যখন নিচ্ছেন তখন এটা ভেঙে একদম একাকার অবস্থা, তখন তো হলো না। ওকে, তাহলে এটাই হচ্ছে ইনলাইন সিএসএস। এরপরে কি দেখবো আমরা? ইন্টারনাল সিএসএস, তাই না? তাহলে ইন্টারনাল সিএসএস টা দেখার জন্য এবার ইনলাইনটা ওকে, আর কিছু দেখাতে হবে ইনলাইন সিএসএস এ? তাহলে ইনলাইন সিএসএস বুঝতে পারছি, তাই না? ওকে, এবার দেখবো আমরা তাহলে ইন্টারনালটা দেখেই আজকে ক্লোজ করব। ইন্টারনাল সিএসএস টা করার জন্য আমরা যে কোনো জায়গায় ইন্টারনাল সিএসএস করতে পারি, বাট ইন্টারনাল সিএসএস করতে গেলে সবসময় যেটা করে থাকি আমরা এই হেড সেকশনের ভিতরে, হেড যেখানে টাইটেল নিতেছি সেই টাইটেল ট্যাগের ভিতরে এখানে আসবে স্টাইল নামে একটা ট্যাগ। এবার স্টাইলটা হইতেছে কি এখানে একটা ডাবল ট্যাগ, আর এই জায়গায় স্টাইলটা কি ছিল? অ্যাট্রিবিউট। তার মানে কি একই জিনিস আমার বিভিন্ন জায়গায় ট্যাগও হতে পারে, অ্যাট্রিবিউটও হতে পারে। তাহলে এখানে স্টাইলটা ছিল আমার কি অ্যাট্রিবিউট, এখানে হইতেছে ট্যাগ। তাহলে এই স্টাইল ট্যাগের মধ্যে এবার আমরা এখানে যা কিছু লিখবো তাই সিএসএস হিসেবে আসবে। বাট সিএসএস হিসেবে যদি পাইতে চাই তাহলে আবার সিএসএস এর নিয়মের মধ্যে পড়তে হবে। নিয়মটা কি ছিল? তার সিলেক্টর হতে হবে, তার তিনটার মধ্যে কোনো একটা হতে হবে, তাই না? তাহলে এখানে ইনলাইন সিএসএসটা তুলে দিই আমি। এখানে এটা সবকিছু বাদ দিলাম। দেখেন এখানে যদি আমি প্রত্যেকটারে কালার রেড করতে চাই তাহলে প্রত্যেকটাতে গিয়ে কি আমার ইনলাইন সিএসএস করা লাগতেছে না কালার রেড? বাট এটা একটা সিএসএস দিয়ে কিন্তু আমরা চারটা করতে পারি, যেটা আবার ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে। তার মানে ইন্টারনালে কি এটা আমার এক্সট্রা বেনিফিটেড করতেছে। ওকে, এই স্টাইলটুকু বাদ দিয়ে দিই। ওকে, তাহলে এখানে দেখেন সিনট্যাক্স কি ছিল? সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, তাই না? সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। তাহলে এখানে H1 কে আমি কালার করতে চাচ্ছি, তাহলে সিলেক্টর কে বলেন তো এখানে? H1। তাহলে এখানে কত নাম্বার সিলেক্টরটা পাইতেছে? 1 নাম্বার। 1 নম্বরে ছিল আমার অল সিলেক্টর। এটা কি স্টার ছিল? 2 নাম্বারটা দেখেন ট্যাগ নেন। ট্যাগ H1টা কি একটা ট্যাগের নাম না? তাহলে আমরা এখানে যদি এটাই নিয়ে যাই, এখানে এই জায়গাতে পেস্ট করে দিই সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। তাহলে সিলেক্টর কে আমার? H1। প্রপার্টি কি থাকতেছে? কালার। এখানে দেখেন সাজেস্ট করতেছে অলরেডি কালার। এবার কোন কালারটা দিব? এখান থেকে ধরেন এই কালারটা দিয়ে দিলাম। দেখেন সবগুলা কি কালার হয়ে গেছে না? H1 হচ্ছে আমার সিলেক্টর, কালার হচ্ছে প্রপার্টি, একোয়া হচ্ছে কি ভ্যালু। তার মানে দেখেন আমার এটা কি সব ঠিক থাকতেছে, সিনট্যাক্সের সাথে মিলতেছে। ইনলাইনেও মিলতেছিল। ইনলাইনে হচ্ছে কি যে শুধুমাত্র এখানে আমরা কোটেশনের মধ্যে নিতেছি আর এখানে কোটেশনের বাইরে নিতেছি। তাছাড়া যেই ট্যাগে নিতেছিলাম ওই ট্যাগটাকে সে সিলেক্টর বানায় ফেলতো। তো এইখানে বলছিলাম যে H1টা একটু ডিফিকাল্ট বা আলাদা, কিন্তু এই দুইটার সাথে আমাদের মিলবে। কালার, এবার এটার ফন্ট সাইজ বড় করব। তাহলে কি করব? এখানে আবার উল্লেখ করব ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে দিলাম। সবগুলো কি 50 পিক্সেল হয়ে গেছে না? এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে ফেলবো। তাহলে এখানে উল্লেখ করব ফন্ট ফ্যামিলি। দেখেন কত সহজ, সেন্সিটিভ চেঞ্জ হয়ে গেছে। এখন সেন্সিটিভ এর যদি ধরেন লাইট করতে চাই মানে একটু চিকন, আচ্ছা ওটাও করব, ওটাও করতে পারবো। যেখানে থাকতেছে বোল্ড বা ফন্ট ওয়েট, হ্যাঁ 300 দিলে এটা ধরে যে আপনার লাইট, 200 দিলে থিন, 400 দিলে রেগুলার, 500 দিলে ধরে যে কি এটা তার মিডিয়াম। আবার কোন কোন ফন্ট ফ্যামিলির 500টাই বোল্ড। কিছু কিছু ফন্টের ক্ষেত্রে কি একটু চেঞ্জ আছে, হ্যাঁ কোনটার ম্যাক্সিমাম ফন্টের ক্ষেত্রে 500 এবং 600টা থাকে কি বোল্ড বা সেমি মিডিয়াম বা সেমি বোল্ড, আর 700টা থাকে বোল্ড। তো এরকম ওই ফন্ট ফ্যামিলিগুলো আমাদের সামনে আসো, দেন এগুলো আমি আলোচনা করবো, ঠিক আছে? তাহলে H1 দেখেন এবার সবগুলাই কি আমার এই কালার হয়ে গেছে না? এখানে প্রত্যেকটার জন্য কি আলাদা সিএসএস করা লাগলো? এই যে দেখেন এখানে কালার একটা প্রপার্টি, ফন্ট সাইজ একটা প্রপার্টি, ফন্ট ফ্যামিলি একটা প্রপার্টি, তাই না? এরকম যখন একাধিক প্রপার্টি আসে তখন কি করি আমরা এখানে একটা প্রত্যেকটা প্রপার্টির আগে একটা করে ইন্টার দিয়ে দিই। এভাবে শুরু করি যাতে জিনিসটা কি আরো
সুন্দর থাকে এবং আমাদের এডিট করার জন্য কি সহজ হয়। এবার ধরেন যে কি এটার একটা বর্ডার দিব চারপাশে, তাহলে এখানে দিতেই পারি বর্ডার কত পিক্সেল, 2 পিক্সেল। কি টাইপের দিব, সলিড। কোন কালার হবে এটা, ব্ল্যাক। আসছে না, বোঝা যায়? ওকে, এবার এখান থেকে যে 2 নাম্বার যে H1টা আছে, এবার এটার কালারটা চেঞ্জ করে ফেলবো। তাহলে দেখেন এখানে যদি কোনো কারণে আমি কালার চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু এটা কি আমার সব জায়গায় কালার চেঞ্জ হয়ে যাইতেছে, তাই না? জি স্যার। তো আমি চাচ্ছি এখান থেকে শুধুমাত্র চেঞ্জ হবে কোনটা, সেকেন্ড। তাহলে এখানে কি করতে হবে, যতগুলো H1 আছে তার মধ্যে এই সেকেন্ড H1 এর একটা আলাদা নাম দিতে হবে, যেই নামটা দিয়ে শুধুমাত্র আমার সেকেন্ড H1টাকে চিনবে। তাহলে তার জন্য কি করবো, এই নামটা আবার দিতে পারি দুই ভাবে, একটা হচ্ছে আইডির মাধ্যমে, একটা ক্লাসের মাধ্যমে। তাহলে এখানে আমরা যেটা দেখো, প্রথমে হচ্ছে এটা ক্লাসের মাধ্যমে দিব। সেকেন্ড H1 কোটা, এটা। এটার ক্লাসের নাম কি দিলাম আমি, 2। ক্লাসের নাম কি দিলাম আমি, 2। তাহলে 2 এটা একটা ক্লাস, চিনবে কিভাবে, তার পূর্বে ডট থাকবে। এখানে কি আসবে, ওকে। তাহলে এবার এই যে দেখেন, ওকে। তাহলে আবার এখানে কি ছিল, আমরা এটা নিয়ে আসি, সিলেক্টর প্রপার্টি ভ্যালু, তাই না? এটা যেখানে শেষ, এরপরে আবার আমি এখানে নতুন করে নিলাম। তাহলে এবার ক্লাসের নাম কি থাকতেছে, 2। এটা কি থাকবে, কালার। কি কালার দিব আমরা এখানে, রেড। হ্যাঁ, আচ্ছা এটা দিতেছি। আগে ভুল করি, হ্যাঁ, ভুল করলেই বেশি শেখা যায়। দেখেন কাজ করছে, কাজ করে নাই, তার মানে এটা কাজ করলো না কেন, 2 অলরেডি একটা সিলেক্টর হয়ে গেছে, বাট এটা তো 2 নামে কোনো ট্যাগও নাই আসলে। যদি ট্যাগ হতো তাহলে হয়তো কাজ করতো। যেহেতু 2 একটা ক্লাস, তাহলে তার পূর্বে এখানে দিতে হবে ডট। এবার 2 কি আমার এটা কালার হয়ে গেছে না? যদি এবার 3টাকে আবার আলাদা কালার করতে চাই, 3 নাম্বারটাকে, তাহলে আবার এখানে ক্লাস 3। তাহলে অবশ্যই 2 যে এখানে শেষ, 2 কোথায় শেষ, এই জায়গাতে। এরপরে আবার শুরু হবে ডট 3, একটা ক্লাস। কালার কি দিব, যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি এখান থেকে। এরকম একটা লাইট কালার দিলাম, ওকে। অবশ্যই এগুলোতে একটা করে ইন্টার দিয়ে দিব। হ্যাঁ, এরকম যাতে থাকে, আসছে না? এবার 2 এটার চারপাশে একটু জায়গাটা বাড়ায় দিব, যে বর্ডারটা একদম লেগে গেছে মনে হচ্ছে। তাহলে এক কাজ করতে পারি, এখানে 2 এর মধ্যে এখানে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং, শুধুমাত্র প্যাডিং দিলে এটা চারপাশে কাজ করবে, 20 পিক্সেল। এই দেখেন এটার কি চারপাশে প্যাডিংটা কি, জায়গাটা বেড়ে গেছে না? জি স্যার। এটা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক। এতটুকু বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। আবার যেহেতু সামনে প্রজেক্ট আছে, আর বেশি আর না দেখে।